স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক এবারে পুরো খবর। পদ্মা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের প্রার্থীদের ঘোষণা করেছে বিএনপি। আর নির্বাচনী আমেজ তো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমটা বলাই যাচ্ছে। আসলে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন এবং এই বিষয়ে আমরা চলে যাব জানতে পুরোপুরি সহকর্মী শাহাদাত হোসেনের কাছে। শাহাদাত, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এবং কে কোন আসন থেকে লড়ছে জানাবেন আমাদের। পদ্মা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে আসলে বলছিলেন যে নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এই নির্বাচনটি বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। গত 15-17 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে বেরিয়ে সাধারণ মানুষ যে একটি ভোট উৎসবে মেতে ওঠার জন্য অপেক্ষা করছে, তারই আসলে একটি বড় ধাপ আজকে আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা। এই বিষয়ে আমার কাছে অনেক সংবাদ আছে। আমি শুরুতে আমার কাছে যেটি আছে যে নানা জল্পনা কল্পনা শেষে 237 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। অন্যদিকে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 10 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা 8 আসনে লড়বেন মির্জা আব্বাস। 2026-এ নির্বাচনী হাওয়া বইছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। কোন আসনে কে প্রার্থী হচ্ছে এ নিয়ে চলছে গুঞ্জন। সোমবার দুপুর থেকে গুঞ্জনের মধ্যেই গুলশান অফিসের বাইরে বাড়তে থাকে ভিড়। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিকেল 5:45টার দিকে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান 2026 সালের জাতীয় নির্বাচনে বগুড়া, দিনাজপুর, ফেনীর 3টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর শহীদ জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলী থেকে প্রার্থী হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6। অন্যদিকে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 10 আসনে আমির খসরু এবং ঢাকা 8 আসনে লড়বেন মির্জা আব্বাস। প্রার্থী তো অফকোর্স শক্তিশালী, নিঃসন্দেহে। নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সেই ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করি। তালিকা প্রকাশ শেষে দলীয় কর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। আমার কুমিল্লা 9-তে জননেতা আবুল কালাম সাহেবকে মূল্যায়ন করে লাকসা মনোহরগঞ্জকে আলোকিত করছে, আগামী তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। রুল কুদ্দুস তালুকদার দুলু ভাই নাটোর 2 এবং আব্দুল আজিজ নাটোর 4-এ। আমরা এলাকাবাসী খুবই উচ্ছ্বসিত এবং সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা 100% প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। হবিগঞ্জের 3 আসনে আলহাজিকে ঘোষকে মনোনয়ন দিয়েছেন, উনাকে মনোনীত করায় আমরা হবিগঞ্জ 3 আসন থেকে হবিগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। বাকি 63 আসনের প্রার্থীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, চলুন এক নজরে দেখে আসি বিএনপির আলোচিত প্রার্থীদের কে কোন আসনে লড়তে যাচ্ছেন। আমার হাতে প্রথমেই যেই কার্ডটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এবার 3টি আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। 3টি আসন থেকে, যেটি বলছিলাম যে 3টি আসন থেকে তিনি নির্বাচন করছেন। দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যদিও কিছুটা সংশয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভালো খবর হচ্ছে তিনি নির্বাচন করছেন। বগুড়া 6 আসন থেকে লড়বেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লড়বেন বগুড়া 6 আসন থেকে। এরপর ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপরে আছে ঢাকা 6 আসনে আলোচিত প্রার্থী। ঢাকা 6 আসনে মেয়র প্রার্থী ছিলেন তিনি ইশরাক হোসেন। ঢাকা 6 আসন থেকে নির্বাচন করছেন। ভোলা 3 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এরপরে আছে খুলনা 4 আসন। খুলনা 4 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল তিনি নির্বাচনে অংশ নেবেন। আরেকজন হেভিওয়েট প্রার্থী আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার 1 আসনে, বর্তমানে বিএনপির মুখপাত্র বলা যায় যাকে, সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার 1 আসন থেকে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম 10 আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা 8 আসন থেকে বিএনপির আরেকজন বেশ জাদরেল নেতা মির্জা আব্বাস তিনি ঢাকা 8 আসনে লড়বেন। নেত্রকোনা 4 আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেশ আলোচিত একজন প্রার্থী, তার নির্বাচনে অংশ নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে বিএনপি। ফরিদপুর 2 আসন থেকে লড়বেন নারী প্রার্থী শামা ওবায়েদ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে আলোচিত যেসব প্রার্থী তালিকা আমার কাছে আছে। এর বাইরে আসলে অনেক 237 জনের প্রার্থী তালিকা এরই মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বিএনপি। এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মীরা আছেন, গুলশানে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ এবং আরিফুল ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি ফজলে রাব্বির কাছে। রাব্বি, আমরা আমাদের সহকর্মীদের কাছে যাব। আমরা এরই মধ্যে সৌরভকে পেয়েছি। সৌরভ, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় বিএনপির কার্যালয়ের সামনে। আপনি আমাদেরকে সেখানকার আসলে একটু উৎসাহের, নিশ্চয়ই তারা বেশ উৎসাহিত, আপনি একটু জানাবেন সেখানকার সবশেষ খবর। শাহাদাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ কিন্তু এই গুলশান কার্যালয়ে বিএনপি 237 আসনে যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং সেই প্রার্থিতা ঘোষণার পরপরই কিন্তু আসলে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের উৎসবের আমেজ দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বলছেন যে আসলে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে কিন্তু আগামী যে নির্বাচন সেটি কিন্তু উৎসবমুখর হবে এবং দলের পক্ষ থেকে কিন্তু মনোনয়ন পাওয়ার পর কিন্তু তারা ব্যাপক উচ্ছ্বসিত এবং আগামী জাতীয় নির্বাচনে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ধানের শীষের প্রতীকে বিজয় আনতে কিন্তু তারা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু বলছেন যে আসলে আগামী দিনে দলের পক্ষে কেউ কোনো বিদ্রোহী প্রার্থী হবেন না এবং যারা হবেন তাদেরকে বুঝিয়ে শুনে আনা হবে এবং এরপরে কিন্তু 63টি আসন কিন্তু যুগপৎ আন্দোলনের সঙ্গে এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের জন্য কিন্তু সেই আসনগুলো ছাড় দেওয়া হবে। আমার পেছনে কিন্তু আছেন জামালপুর 5 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন শাহ ওয়ারেস আলী মামুন। একটু যদি তার সাথে কথা বলতে চাই যে জামালপুর 5 আসন থেকে আপনি মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে এবং বিদ্রোহী প্রার্থী উপেক্ষা করে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে আসলে আগামী নির্বাচনে আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কেমন লাগছে? না, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে দীর্ঘ 17 বছর পরে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি, ভোট দিতে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ অবাধে ভোট দিবে 17 বছর পরে। আর আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে বিএনপির প্রাথমিক যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকায় জামালপুর সদর 5 আসনে আমার নাম রয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, বিএনপির কাছে কৃতজ্ঞ। আমি আশাবাদী যে গত 17 বছর মানুষের এই দুর্দিনের দুঃসময়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের পক্ষে সংগ্রাম করেছি। জামালপুরের মানুষের সাথে আমরা সবসময় ছিলাম, এখনও আছি এবং আশাবাদী আমি যে ভবিষ্যতে জামালপুরের উন্নয়নের স্বার্থে, জামালপুরের মানুষের সেবার স্বার্থে জামালপুরের মানুষ আমাকে সেই সুযোগটুকু আগামী নির্বাচন করে দেবেন ইনশাআল্লাহ। একাধিক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আপনাদেরকে মনোনয়ন দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে বিদ্রোহী প্রার্থীদের দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়ার সুযোগ আছে কিনা, এই ব্যাপারে হাইকমান্ডের কি মন্তব্য? না, আমাদের বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। এখানে একাধিক প্রার্থী থাকবে, একাধিক যোগ্য প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক, এটাও স্বাভাবিক না। দলের মনোনয়ন ঘোষণার পরে আমাদের বিশ্বাস সকল প্রার্থী এক প্ল্যাটফর্মে অবস্থান করবে এবং এই প্রাথমিক তালিকা ঘোষণা করার আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল প্রার্থীদেরকে নিয়ে বসেছেন। উনি যে নির্দেশনা দিয়েছেন আমার ধারণা এই নির্দেশনার বাইরে কোনো প্রার্থী যাবে না। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে আগামী নির্বাচনে দলের হয়ে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাদেরকে কিন্তু আসলে বলা হয়েছে যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হয়েছে তার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সর্বোচ্চভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ,
এই যে প্রার্থী ঘোষণা নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ফজলে রব্বি সৌরভ। আমরা আরেকজন সহকর্মী আরিফুল ইসলামের কাছে যাব। আরিফ, আপনার কাছে কি তথ্য আছে সাধারণ মানুষ আসলে এই যে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে তারা কি বলছেন, তাদের সাথে আপনি কথা বলেছেন কিনা? শাহাদাত, গুলশানে হচ্ছে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু দুপুর 12টা থেকে এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যেই আপনি জানেন যে 237 জনকে হচ্ছে ইতিমধ্যে হচ্ছে প্রাথমিকভাবে বিএনপির পক্ষ থেকে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে। আর সেই সাথে এখানে দেখছেন তাদের যেই বা যে এমপি প্রার্থীরা রয়েছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এখানে কিছুক্ষণ পর পরে কিন্তু আমরা মিছিল এবং হচ্ছে স্লোগানের শব্দ আমরা শুনতে পাই যে তাদের যে প্রার্থী, তারা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিন্তু এমনটা হচ্ছে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে ভোটার এবং হচ্ছে স্থানীয় যেই জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকেই প্রাধান্য দিয়ে হচ্ছে দলের পক্ষ থেকে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সাথে হচ্ছে বিগত 16 বছর যেই দলের যে নেতাকর্মীরা নিরলসভাবে হচ্ছে দলের একনিষ্ঠ হয়েছে কাজ করেছেন, একই সাথে হচ্ছে যুগপৎ আন্দোলনে হচ্ছে তাদের জোরালো ভূমিকা পালন করেছেন এবং সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন, এমন সব যে প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আজ মনোনয়ন দেওয়া হয়েছে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 16 বছর পর যে নির্বাচনের যে পরিবেশ বা ভোট দেওয়ার যেই মানুষের যে প্রবণতা, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু আমরা দলের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তারা বলছেন যে বিগত 16 বছর তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি বা সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ পাননি, কিন্তু এবার আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা বলে দিচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি খুবই উৎসব এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে, এমনটা কিন্তু তাদের প্রত্যাশা। একই সাথে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের যে জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা বলছেন যে যোগ্য যে প্রার্থী তাকেই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত বা প্রাথমিকভাবে যে মনোনয়ন, সেটি প্রাথমিকভাবে যে প্রার্থীতা বাছাই, সেই প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে হচ্ছে যেই সিদ্ধান্ত নেওয়া আছে, এই সিদ্ধান্তকেও কিন্তু সাধুবাদ জানিয়েছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এমনটাই বলছেন। একই সাথে তারা যেই প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদেরকে পাশ করানোর মাধ্যমে হচ্ছে দলের যে চেয়ারপারসন এবং হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান, তাদেরকে সেই আসনটি হচ্ছে উপহার দেওয়ারও প্রতিজ্ঞা তারা করছেন। এই ছিল পার্টি অফিসের সামনে থেকে আমার কাছে সবশেষ। শাহাদাত। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। শুনেছি যে বেগম খালেদা জিয়ার সাথে আর আমাদের দেশনায়ক তারেক রহমান বগুড়া সদর 6-এ, আমরা শুনে খুব আনন্দিত যে আমরা এই বাংলাদেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে ভোটে মানে তারা প্রতিদ্বন্দ্বী করবে, বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমরা তাদেরকে বিজয়ী করবো ইনশাল্লাহ। খালেদা জিয়াও প্রার্থী হিসাবে ঠিক আছেন, উনি তো সবসময় ঠিক আছেন। তারেক জিয়াও নতুনদের ভিতরে একটা আশার জাগরণ তৈরি করেছেন। মনে হয় যে তারেক জিয়া দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আমরা আশা করি। তারেক রহমান এখানে প্রার্থী হয়েছে শুনে আমরা খুব আনন্দিত। আমাদের দিনাজপুরবাসীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিএনপি তৃণমূল থেকে শুরু করে বিএনপি পরিবারে আমরা যারা আজকে 47 বছর ধরে যে বিএনপিতে যারা দিনাজপুরে যারা বিএনপি করে, আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। দিনাজপুরের সর্বোচ্চ উন্নয়ন হবে, যেহেতু ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি এখানে, উনি মানুষ হয়েছে এখানে। আমরা সবাই ম্যাডামকে ভালোবাসি, আমরা বিপুল ভোটে ম্যাডামকে বিজয় করবো ইনশাআল্লাহ। সদর 3 থেকে নির্বাচন করবে এবং হচ্ছে আমরা আমাদের এটা প্রাণের দাবি ছিল এবং আমরা আমাদের যে চাওয়া পাওয়া এটা আমরা পাই গেছি ইনশাআল্লাহ। দর্শক, বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর স্থানীয় মানুষের প্রতিক্রিয়া জানাতে বগুড়া এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু এবং ফখরুল হাসান পলাশ। শুরুতে যাচ্ছি বাবুর কাছে। বাবু, যে খালেদা জিয়ার যে নির্বাচন করার যে ঘোষণা মানে দলের পক্ষ থেকে আসলো এবং তারেক রহমান দীর্ঘদিন পরে নির্বাচনে অংশ নেবেন, এ নিয়ে আসলে সেখানকার মানুষজন কি বলছেন, তাদের প্রতিক্রিয়া একটু জানাবেন আমাদের। বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এবং বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বগুড়ার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। কিছুক্ষণ আগেই বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল হয়েছে শহরের মধ্যে এবং সেই মিছিল শেষেই কিন্তু এখন দলীয় কার্যালয়ের সামনে এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব রহমান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা সহ দলীয় নেতাকর্মী রয়েছেন এবং তারা কিন্তু উচ্ছ্বসিত আজকের এই প্রার্থী ঘোষণার পরপরই। আমরা দেখছি যে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা তিনি এখন বক্তব্য রাখছেন এই সমাবেশে। আমরা একটু তার সরাসরি তার বক্তব্য দেখাতে চাই এবং ধানের শীষ স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এদেশে সংস্কারের মাধ্যমে এই দেশটাকে আর যাতে কোনো ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শাসক এদেশে না প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমি আমারও বৈদ্যবাসীর কাছে দোয়া চাই তারেক রহমানের পক্ষ থেকে, যিনি তারেক রহমান দোয়া চেয়েছেন। আমি তাৎক্ষণিক এই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আপনারা তাৎক্ষণিক আমাদের কাছে এসে এই যে বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে আবেগ, যে উল্লাস আপনারা দেখতে পেলেন এবং সেটি যে আপনারা প্রচার করছেন, এবং সেই জন্য আমরা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করছি সাংবাদিক বন্ধুরাও দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারাও কাজ করবেন, তাদের অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি, এখানে আনন্দ উল্লাস এই র্যালি শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপি সমাবেশ শেষে সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখলেন। নিশ্চয়ই দর্শক ক্যামেরা চলে দেখছেন, নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং তারা বিপুল ভোটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচিত করবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। শাহাদত বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। এবারে যেতে চাই দিনাজপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন। দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আসলে নেতাকর্মীরা ভিড় করেছেন, সেখানকার পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। দিনাজপুর আসলে খালেদা জিয়ার যে তার যে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে এখানে যে দলীয় কার্যালয়ে যে একটা উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু আগেই কিন্তু একটি বিশাল আনন্দ মিছিল কিন্তু এখান থেকে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় কিন্তু চলে যায়। এবং আমি যদি এখানকার একজন নেতাকর্মীর সাথে কথা বলি যে আসলে আপনাদের অনুভূতিটা একটু বলবেন, যে বেগম খালেদা জিয়াকে যে 3 নম্বর আসন যে একটু অনুভূতিটা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের দেশ নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী ঘোষণা করায় দিনাজপুর বাসী আমরা আনন্দে উল্লাস করতেছি এবং আমরা সবাই মিলে একযোগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন আসলে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা বলছেন যে তাদের যে প্রত্যাশিত এই আসনটিতে বেগম খালেদা জিয়া পাবেন সেটি কিন্তু অনেকটাই তাদের পূরণ হয়েছে। আমি যদি আরেকজন নেতাকর্মীর সাথে নেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে আপনাদের অনুভূতিটা একটু বলবেন, কিরকম অনুভূতি? আসলে আমাদের অনুভূতিটা হচ্ছে যে ম্যাডাম আমাদের 3 আসনে যে পেয়েছে এটাতে আমরা অনেক আনন্দিত, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন? আসলে আমরা দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে কাজ করব। ধন্যবাদ। আসলে শুনছিলেন আপনি যে এই উল্লাসের কিন্তু শেষ নেই, একটু পরে কিন্তু এখানে মিষ্টি খাওয়ার একটা ধুম কিন্তু চলবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। সংসদে পাশ হওয়া কোনো প্রস্তাবের বিষয়ে গণভোট হতে পারে, তবে আগে গণভোট তারপর সংসদ, এটা আইন পরিপন্থী, এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক। আইনজ্ঞরা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্বচ্ছতা রয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রণয়ন হয় জুলাই জাতীয় সনদ। তবে এর বাস্তবায়নের পথরেখা কি হবে তা নিয়ে বিতর্কে জড়িয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো।
আইনজ্ঞরা বলছেন ঐক্যমত্য কমিশনের বাস্তবায়ন আদেশে এমন অনেক বিষয় রয়েছে যা বিদ্যমান সংবিধানের পরিপন্থী। বিশেষ করে সনদের প্রস্তাবনাগুলো প্রথম সংসদের 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে এমন নির্দেশনাকে তারা বলছেন নজিরবিহীন। তাদের মতে জাতীয় সংসদ গঠনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি বৈধতা সেটা সম্ভব, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে পরবর্তী পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে। দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাশ হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। এখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। ঐক্যমত্য কমিশনে আলোচিত হয়নি এমন অনেক বিষয় হঠাৎ করে ঠাঁই পেয়েছে সনদ বাস্তবায়নের প্রস্তাবিত আদেশে। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মনে করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যেমন পরিপক্কতা ছিল না সংস্কার কমিশনের মেম্বারদের মধ্যে, তেমন পরিপক্কতা ছিল না যে সমস্ত পার্টিগুলো ওখানে গিয়ে বার্গেনিং করেছে তাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় বোকামি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সাথে নোট অফ ডিসেন্টগুলোকে যদি তারা উল্লেখ না করে থাকেন, এটা একটি অন্যায় হয়েছে। কারণ আমানতে খেয়ানত করা হয়, যেটা আমরা বলি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দিল উপদেষ্টা পরিষদ। অন্যথায় সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 2025-27 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। সোমবার রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটি নির্বাচিত হয়, নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি। নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবিও জানান তিনি। আগামীকাল 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে, এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায়, সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজেই অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের এই সেক্টরটাকে দেখতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাল নিউ ইয়র্ক সিটি নির্বাচন জরিপে এগিয়ে থাকা জোহরান মামদানি শহরটিতে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করেছেন। ডেমোক্র্যাট এই রাজনীতিকের সম্ভাব্য জয়রথ থামাতে অদৃশ্য প্রার্থী হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই কমিউনিস্ট জয়ী হলে তার প্রিয় শহর নিউ ইয়র্ক ধ্বংস হয়ে যাবে। বিপিএল এর দল নির্বাচন সহ নানা ইস্যুতে চলছে বিসিবির বোর্ড সভা। রবিবার দুপুর 3টায় মিরপুরে পরিচালকদের নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ম্যারাথন মিটিংয়ে যোগ দিয়েছেন এনএসসি থেকে পরিচালক রুবাবা দৌলা। এই বৈঠকে বিপিএল ছাড়াও গুরুত্ব পাচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগ সহ আরও নানা ইস্যু। চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বিপিএল এর দলগুলোর মালিকানা। তাছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত কাউন্সিলর রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিবির। সামনে যায় না ভাই, সামনে যায় না মোবাইল নিয়ে। একটু আমাদের ভাই, একটু আমাদের মাইক্রো এটা
দর্শক এই ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।